গাধার মতো কথা বলছিস কেন? কত টাকা বেতন পাস তুই? এই বেতনে সংসার চলবে নাকি? তোর বাচ্চার জন্য খরচ করবি। এই শয়তানি বুদ্ধি তোর বউয়ের আমি বুঝেছি। প্রতি মাসে আমাকে টাকা দিস, এটা তার সহ্য হচ্ছে না। নিজের হাতে টাকা পাচ্ছে না, বাবার বাড়িতে টাকা পাঠাতে পারছে না। নবনী রান্নাঘর থেকে সব শুনতে পেল। তামিমের বাচ্চা নেওয়ার অনিচ্ছা কেন ভালো করে টের পেল নবনী। মানুষ কত বিকৃত মনের হতে পারে নবনী তাহিরা বেগমকে দেখে বুঝেছে। শামীম প্রতি মাসে টাকা পাঠায়, তামিম টাকা দেয়, তাতেও তার চলছে না। একজন রিক্সা চালকও তার বউ বাচ্চা মা বাবা নিয়ে বেঁচে থাকে, অথচ এত টাকা বেতন পেয়েও তামিম সাহস করতে পারছে না মায়ের ভয়ে। কিছু পুরুষ এমন মেরুদণ্ডহীন হয় কেন? চেয়ারে হেলান দিয়ে নবনীর ছাদের দিকে তাকিয়ে রইল। এই জীবনে আর মা হওয়ার স্বপ্ন পূরণ হবে না। এক জীবনে বিয়ের শখ তার মিটে গেছে। রাবিয়া বেগম মেয়ের পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, মন খারাপ তোর? নবনীর কান্না এলো মায়ের এরকম কোমল গলায় কথা শুনে। মায়ের কোমর জড়িয়ে ধরে বলল, কেন এমন হলো মাগো? আমার জীবন কেন এত জটিল হলো? কি অপরাধ করেছি আমি? যারে এত ঘৃণা করি তার কথাই কেন মনে পড়ে যায়? তামিম আর ওর বউ, ও আমি যে অফিসে জয়েন করেছি সেখানে চাকরি করে। ওদের দুজনকে একসাথে দেখলে আমার অন্তর কেন এত পড়ে মা? আমি তো সব ছেড়ে নিজেই এসছি, তবে কেন মনকে বশ করতে পারি না মা? মন কেন আমার কথা শুনে না? রাবিয়া বেগম মেয়েকে জিজ্ঞেস করলেন, তোর মন কি আবারও ওরে ফিরা পাইবার চায়? নবনীর সাথে সাথে জবাব দিল, না মা, কিছুতেই না, কোনো দিনও না। রাবিয়া বেগম মেয়েকে কিছুক্ষণ কাঁদতে দিলেন, তারপর বললেন, এরকমই হয় রে মা, প্রথম প্রথম এরকমই লাগবো। কলজা ছিঁড়া যাওয়ানের মতো কষ্ট হইব, দম বন্ধ হয়ে আইব। যাই হোক, এক সময় তো তার লগে সংসার আসিল, সংসারের একটা মায়া আছে না। তারপরে একদিন দেখবি সব ব্যথা চলে গেছে। পুইরা পুইরেই তো সোনা খাঁটি হয়। মন তো সোনার চাইতে মূল্যবান জিনিস রে মা, সে পুরবো না বুঝি? এই মনটাই পুড়তে পুড়তে একসময় সহ্য করে নিব সব। চোখের সামনে দেখো সারাদিন, এটা তো ভালোই। হঠাৎ হঠাৎ দেখা হইলে যে কষ্ট হইতো, এখন দেখবি দেখতে দেখতে আর সেই কষ্ট লাগে না। নবনী মায়ের কথাতে সান্ত্বনা পেল। তারপর উঠে গেল নিচের রুমে। ফ্রেশ হয়ে রুমে আস্তে আস্তে শুনতে পেল তার ফোন বাজছে। অচেনা নাম্বার দেখে নবনী প্রথম দুইবার রিসিভ করলো না, তারপর আবারও কল দেখে রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে মেঘ বলল, কেমন আছো নবনীতা? নবনী চমকে গেল, এটা তো মেঘের আওয়াজ। নবনী কেঁপে উঠল। এই লোক চাই কি? এরকম করছে কেন তার সাথে বারবার? নবনী কাঁপা কাঁপা গলায় বলল, ভালো আছি। কেন কল দিয়েছেন? কেন কল দিতে কি পার্লামেন্টে থেকে অনুমতি নিতে হবে নাকি? নবনী বিরক্ত হয়ে বলল। কি চান আপনি? মেঘ মুচকি হেসে বলল, নবনীতাকে চাই, যাকে দেখে আমার মনের বাগানে বসন্তের কোকিল প্রথমবার ডেকে উঠেছে। তাকে আমি আজীবনের জন্য চাই, যেভাবেই হোক। নবনী চমকে উঠল এই সোজা সাপটা স্বীকারোক্তি। শুভয় কল কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলো। হৃদস্পন্দন বেড়ে গেছে তার কয়েক গুণ, মাথা ঝিমঝিম করছে। নবনীর সাথে সাথে মেঘের কল এলো আবার। নবনী ফোন অন করলো আধা ঘন্টা পর। অন হবার সাথে সাথে মেঘের কল এলো আবার। নবনী রিসিভ করলো না। মেঘ টেক্সট পাঠালো একটা, একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল, কত হুলস্থুল অনটন আজন্ম ভেতরে আমার। নবনীর বুকের ভিতর ঢিপ ঢিপ করে কাঁপতে লাগলো। নবনী জানে এসব ক্ষণিকের মোহ। প্রেম ভালোবাসা উঁচুতে আর নিচুতে কখনো হয় না। মেঘ যা করছে তা পুরোটাই মজা নিচ্ছে নবনীর সাথে। নবনী কেঁদে ফেলল। সবাই কেন তার সাথে এভাবে মজা নিতে আসে? কেন সে নিজের মতো বাঁচতে পারে না? মেঘ আবারও টেক্সট দিল। নবনী পড়ে দেখল লেখা, তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। নবনী রিপ্লে দিল, আমার সাথে এরকম ফজলামো না করলেই আমি খুশি হব। মেঘের ভীষণ রাগ হলো নবনীর এই মেসেজ পড়ে। তার মনে হলো অন্য ছেলেদের মতো যদি নবনীকে সে আসতে যেতে বিরক্ত করত, তবে হয়তো নবনী বিশ্বাস করত।
মেঘ ভেবে পেল না কিভাবে সে নবনীকে বোঝাবে সে আসলেই তাকে ভালোবাসে। কখনো কাউকে ভালো না বাসায় মেঘ বুঝতে পারছে না কিভাবে কোনো মেয়ের মন জয় করতে হয়। অনেক ভেবে চিনতে মেঘ তার ভার্সিটির বন্ধু শিহাবকে কল দিল। কলেজ লাইফ থেকে শিহাব সবাইকে প্রেমের টিপস দিয়ে সাহায্য করত। একসাথে 3-4টে প্রেম করার অভিজ্ঞতা তার আছে। নিতু ফিরে আসার জন্য বাসে উঠে বসেছে, তখনই ঋতু কল দিল। ঋতু নিতুর বড় বোন। নিতু কল রিসিভ করতেই ঋতু বলল, আমি অফিস থেকেই চলে এসেছি আপা, কাল আবার অফিস আছে, তামিম আসেনি তাই চলে যাচ্ছি। বাসায় বেড়াতে গেলে তুই চলে আসিস, তখন দেখা হবে। ঋতু উদ্বিগ্ন হয়ে বলল। নিতু হেসে বলল, সমস্যা হলে আমি সেটার মোকাবেলা করার সাহস রাখি আপা, ভয় পাস না। নিতু কল কেটে দিল। জানালায় হেলান দিয়ে নিতু ভাবছে বাবা মায়ের কথা। নিতুরা 2 বোন, দুজনেই চাকরি করে। প্রতি মাসের 1 তারিখে বেতন পেলে বাবার হাতে দিয়ে আসে। বাবা নিতে চায় না, তবুও দুজনে নিজেদের দায়িত্ব পালন করে যায়। স্কুল টিচার বাবার পেনশনের টাকায় সংসার চলবে না তা 2 বোন জানে। ছেলেরা যদি লেখাপড়া করে চাকরি করে তাদের বাবা মায়ের দায়িত্ব নিতে পারে, তবে মেয়েরা কেন পারবে না? বাবা মা তাদের এত লেখাপড়া করিয়েছে, তারা কেন আজ বাবা মায়ের থেকে মুখ ফিরিয়ে নেবে নিজেরা উপার্জনক্ষম হবার পরে? শুধুমাত্র মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে বলে? নিতু ঋতু কেউই এই নিয়ম মানে না। ঋতু একটা ব্যাংকে চাকরি করে। নিতু চাকরি করে SM ইন্টারন্যাশনালে। নিতু বাসায় ফিরতে দেরি হয়ে গেল কিছুটা রাস্তায় জ্যাম থাকায়। বাসায় ফিরে দেখে রান্না করা নেই। সকালে করে যাওয়া রান্না শেষ, সবাই হয়তো খেয়ে নিয়েছে। নিতু নিজের জন্য একটা ডিম ভেজে নিল, তারপর খেয়ে নিয়ে এঁটো বাসন ধুয়ে রুমে যেতে নিতেই তাহিরা বেগম এলেন। নিতুকে মিষ্টি করে জিজ্ঞেস করলেন, এত দেরি হলো যে তোমার আসতে? নিতু বলল, বাসায় গিয়েছিলাম। তাহিরা বেগম বললেন, বেতন পাওনি তুমি? নিতু বলল, হ্যাঁ মা, পেয়েছি তো, বেতন দিয়ে আসতেই তো গেলাম বাসায়। তাহিরা বেগম তেলে বেগুনে চলে উঠলেন, গজগজ করে বলল, তুমি আমার বাসার বউ, বিবাহিতা তুমি। পরের মাস থেকে তোমার বেতনের টাকা তুমি তোমার স্বামীর হাতে তুলে দিবে। নিজের এখন সংসার আছে, সেই সংসারের চিন্তা করো। নিতু অবাক হয়ে বলল, আমার বাবা মা আমাকে লেখাপড়া করিয়েছে, আপনার ছেলে আমাকে লেখাপড়া করায়নি মা, আপনিও করাননি। তাছাড়া চাকরি করা আমার যোগ্যতা দিয়ে পেয়েছি, আপনার ছেলের সুপারিশেও নয়। আপনার 2 ছেলে আছে আপনার সংসার চালানোর জন্য, আমার বাবা মায়ের কোনো ছেলে নেই। আমরা 2 বোন আছি। আপনার সন্তানের যেমন দায়িত্ব তার বাবা মায়ের দেখার, তেমনি আমার বাবা মায়েরও সন্তানেরও দায়িত্ব তাদের দেখাশোনা করার। আপনার যেমন অধিকার আছে নিজের ছেলেদের অর্থ সংসারে ব্যয় করার, আমার বাবা মায়েরও অধিকার আছে তেমন মা। আশা করছি এসব নিয়ে আপনার সাথে আর দ্বিতীয়বার আলোচনা করতে হবে না। তাহিরা বেগম চিৎকার করে তামিমকে ডাকল। তামিম বিছানায় শুয়েছিল। মায়ের চিৎকার শুনে বুঝতে পারল আবারও কোনো ঝামেলা হয়েছে নিতুর সাথে। অনিচ্ছা সত্ত্বেও উঠে এলো। তাহিরা বেগম ছেলেকে দেখে জিজ্ঞেস করলেন, তোর বউয়ের কথা শুনছস তুই? তোর বউ কি বলছে শুনছস? তোর বউ থাকবে এখানে, খাবে এখানে, বেতন দিবে নাকি বাবার হাতে? আমার বাড়িতে থাকতে হলে বেতন আমার হাতে দিতে হবে, তোর বউকে বলে দিস। নিতুর বিস্ময় ভাব কাটল না। কোনো মানুষ টাকার জন্য এভাবে বলতে পারে তা নিতুর ভাবনাতেও ছিল না। নিতু হতভম্ব হয়ে বলল, তোমার মা এসব কি বলছে তামিম? তামিম বিরক্ত হয়ে বলল, মা এসব বাদ দাও। তাহিরা বেগম চিৎকার করে বললেন, বাদ দেব মানে কি বললি তুই? তাইলে এই মেয়েকে কেন এই বাসায় বউ করে এনেছি বল? ওর বেতনের টাকা আমার হাতে দিবে নাকি আমি কি মেনে নিব? নিতু বিস্মিত স্বরে তামিমকে বলল, আমার বেতনের জন্য আপনি বিয়ে করে এনেছেন আমাকে? আমি এতটাও পাগল হইনি যে আপনার কথায় ভয়ে আপনার হাতে আমি বেতন তুলে দেব। তাহিরা বেগম বললেন, হ্যাঁ, বেতনের জন্যই তুমি কিনা 25,000 টাকা বাবা মাকে দিয়ে এলে। নিতু অট্ট হাসিতে ভেঙে পড়ল, তারপর বলল, আপনি যদি ভেবে থাকেন আমার বেতনের টাকা আমি আপনাকে দেব তাহলে ভুল ভাববেন। আমি নিতু, দরকার হলে আপনার বাসা ছেড়ে যেতে দ্বিতীয়বার ভাববো না। তবুও আপনার এই ইচ্ছা কিছুতেই পূর্ণ হবে না মা। আমার বাবা মায়ের, আমরা 2 বোন ছাড়া আর কেউ নেই। যতদিন আমার বাবা মা আছে আমার বেতনের টাকা তাদের হাতেই তুলে দেব। তাহিরা হিসিয়ে পড়ল, সে কিভাবে আদায় করতে হয় আমি জানি। নিতু হেসে পড়ল, দেখুন না চেষ্টা করে পারেন কিনা।
তাহিরা নিতুর চুল ধরার জন্য এগিয়ে গেল। মুহূর্তেই নিতু বাঘিনীর মতো তেড়ে এসে তাহিরার হাত মুচড়ে ধরল, নরম স্বরে বলল, আমাকে পুতুল ভাববেন না যে যেভাবে নাচাবেন সেইভাবে নাচবো। আজ হাত আস্ত রেখেছি, পরের বার আর আস্ত থাকবে না। তাহিরা বেগম ব্যথায় অধৈর্য হয়ে হাত ছাড়িয়ে বললেন, বেয়াদব মেয়ে কোথাকার, মুখে মুখে তর্ক করছে আমার সাথে হাতাহাতি করছে। এর চাইতে তো বউ হিসেবে নবনী ভালো ছিল। নিতু থমকে গিয়ে জিজ্ঞেস করল, নবনী? নবনী কে? তামিম মায়ের দিকে চোখ বড় বড় করে তাকালো। তাহিরা বেগম কথা না বাড়িয়ে রুমের দিকে চলে গেল। তামিম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিতু বজ্রা হতের মতো তাকিয়ে রইল তামিমের দিকে। নিতু কল্পনাতেও ভাবতে পারেনি সামনের দিকে তাহিরা কতটা উগ্র হবে সামান্য কয়েকটা টাকার জন্য। তাহিরাও হয়তো ভাবেনি তার সব আশার প্রদীপ নিতু এক ঝোড়ো হাওয়ার মতো নিভিয়ে দিবে। বাকি রাত নিতুর কেটেছে ছটফট করে। কে এই নবনী? কেন তাহিরা বেগম নবনীর কথা বললেন? কি সম্পর্ক নবনীর সাথে এদের? নিতু হিসেব মেলাতে পারল না। তামিম এসেই ঘুমিয়ে পড়েছে। নিতু তামিমকে কিছু জিজ্ঞেস করারও সুযোগ পেল না। জীবনের প্রথম ভালোবাসা কোনো ভুল মানুষের সাথে হয়েছে কিনা এটা ভেবেই নিতুর যতটা অস্থিরতা, তার চাইতে বেশি জ্বালাপোড়া তার জন্য কারো স্বপ্ন ভেঙেছে কিনা এটা ভেবে। সারা রাত নিতু এভাবেই বসে রইল। সকালে নিতু উঠে কিচেনে গেল। মাথার ভেতর তার ফাঁকা ফাঁকা লাগছে, পুরো শরীর কাঁপছে। ভাত ডাল আলু ভর্তা করে রেখে এলো। রান্নার ফাঁকে ফাঁকে কয়েকবার রুমে এসেছে। বারবার এসে দেখে তামিম ঘুমোচ্ছে। উত্তেজনায় ছটফট করতে করতে নিতু রান্না শেষ করলো। তারপর রুমে এসে দেখে তামিম ব্রাশ নিয়ে বের হচ্ছে। নিতু তামিমের হাত চেপে ধরে বলল, আমি মরে যাব তামিম, আমাকে সত্যি কথা বলো, তুমি নবনীকে? কি সম্পর্ক তার সাথে তোমার? দোহাই তোমার, আমাকে মিথ্যা বলো না। তামিম এই ভয়টাই পাচ্ছিল। নিতুর এই প্রশ্নের সম্মুখীন হতে হবে বলে তামিম রাতে ঘুমের ভান করে শুয়েছিল। ভেবেছিল নিতু ভুলে যাবে এটা। নিতুকে সত্যি কথা বলার সাহস তামিমের নেই। নবনীকে হারিয়েছে সে, কিন্তু নিতুকে আর হারাতে চায় না। তামিম এটুকু বেশ ভালো করে বোঝে যে নিতু যতই মুখ চালাক নিতুর মনটা ভীষণ ভালো। তাহিরা বেগম নিতুকে আপন করে নিলে নিতু তাকে মাথায় তুলে রাখবে। নবনী আর নিতু দুজন দুই রকম দুই মানসিকতার মানুষ। একজন চুপ করে সব শুনে যেত মাথা পেতে, অন্যজন অন্যায়ের কঠোর প্রতিবাদ করে। দুজনের মধ্যে একটাই মিল, দুজনেরই মন ভীষণ স্বচ্ছ। এই স্বচ্ছ মন একজনের ভেঙেছে। দ্বিতীয়বার তামিম আর সেই ভুল করতে চায় না। নিতু আবারও জিজ্ঞেস করলো নবনীর কথা। তামিম হেসে বলল, আরে বলো না, বাবার এক রিলেটিভের মেয়ে ছিল। বাবা চেয়েছিল ওকে বউ করতে, কিন্তু মা তোমাকে পছন্দ করেছে। আর আমি তো বলেছি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, তাই মা এই কথা বলেছে। নিতু সন্দিহান হয়ে বলল, সত্যি বলছো তো তামিম? এইটুকুই শুধু? তাহলে তোমার মনে কিসের এত কষ্ট তামিম? কেন তুমি মাঝরাতে ঘুমের ঘোরে আমাকে দেখলে চমকে যাও? কেন আমার মুখের দিকে তাকিয়ে তুমি অন্যের প্রতিচ্ছবি খোঁজো? কেন তুমি আমার সাথে ঘনিষ্ঠ হতে গেলে ক্ষণে ক্ষণে চমকে ওঠো? তোমার মর্নিং টি দিতে এলে কেন আমাকে দেখলে অবাক হয়ে যাও? তামিম, আমি সব কিছুই লক্ষ্য করি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। বারবার নিজেকে এই বলে বোঝাই যে আমি এসব ভুল ভাবছি, সব আমার ভুল। আমি নিজের সাথে আর নিজের এই অভিনয় করতে পারছি না। আমার গলায় ফাঁসের মতো লাগছে। আমি ঝগড়াঝাটি করি, সব কিছুকে এড়িয়ে চলি বলে এই না যে আমার মনে কোনো কষ্ট লাগে না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে ঠিক, কিন্তু বিশ্বাস করো, একটা দিন আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা খুঁজে পাইনি। আবেগ নিয়ে আমার দিকে তাকাতে দেখিনি। তামিম নিতুকে বুকে টেনে নিয়ে বলল, আমি সত্যি বলছি নিতু, আমাকে বিশ্বাস করো। আসলেই এসব তোমার মনের ভুল, তুমি সব ভুল ভাবছো, এরকম কিছুই না। নিতু কিছুক্ষণ তামিমের বুকে থেকে বলল, তাই যেন হয়, তা না হলে আমার যে কি হবে তামিম আমি নিজেও জানি না। বাহির থেকে আমাকে যতই শক্তিশালী দেখো, সবাই ভেতরে আমি কতটা ভঙ্গুর। এরকম কিছু হলে নিজেকে সামলাতে আমার ভীষণ কষ্ট হবে। নিতু চলে যেতেই তামিমের যেন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল। নিতুকে ঠকাচ্ছে বলে ভীষণ অনুশোচনা হলো তার, কিন্তু উপায় নেই। একবার এক বউকে ছেড়েছে, এবার নিতুকে ছাড়লে তার লজ্জার আর সীমা থাকবে না।
মনে যাই হোক, নিতুকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না কোনো কিছু। হুট করে আবারও তামিমের নবনীকে মনে পড়ে গেল। নিতুর মতো স্ট্রং মেয়েটা যদি এরকম করে বলে নিজেকে সে সামলাতে পারবে না, সেখানে নবনী কিভাবে নিজেকে সামলে নিল? নবনী তো আরও দুর্বল ছিল। তবে কেন নবনী চলে গেল? কেন থেকে গেল না? কি ক্ষতি হতো থেকে গেলে? দ্বিধার দোলাচলে দুলতে লাগলো তামিম। নিতুর মন কিছুটা হালকা হলেও একটা অস্পষ্ট খোঁচা অনুভব করতে লাগলো বুকে। ভেতর থেকে কেউ যেন বলছে এসব কথার মধ্যে অন্য কথা বাকি রয়ে গেছে, নিতুর জানার বাকি। একটা গভীর শ্বাস নিয়ে নিতু ঠিক করলো সত্য উদ্ঘাটন করবেই সে। তামিম ব্রাশ করে এসে বলল, আজকে কি খেয়ে অফিসে যাব? নাস্তা বানাওনি? নিতু বলল, না, আজকে তো নাস্তা বানাইনি। শরীর কাহিল লাগছে খুব আমার। সারা রাত অস্থিরতা নিয়েছিলাম। তামিম কিছু বলতে গিয়েও থেমে গেল মাকে আসতে দেখে। তাহিরা বেগম উঠে এসে গম্ভীর মুখে বললেন, লুবনার জন্য পরোটা বানাও, ঘিয়ে ভাজবে, সাথে ডিম ভেজে দাও ওকে। আর দিশার খাবার রেডি করো, একটু পরে এসে নয়তো তুলকালাম বাদাবে। আমার জন্য একটু স্যুপ করে চিকেন দিও। নিতু সোজা সাপটা জবাব দিল, আমি এই বাসার কাজের মেয়ে নয় মা, যে জনে জনে গিয়ে সবার খাবারের মেনু জেনে নিয়ে সবার মন মতো খাবার বানিয়ে রাখবো। আপনার বৌমা দিশা ছোট বাচ্চা না, যে আমাকে ওর জন্য নাস্তা বানিয়ে ওর হুকুমের আগে নিয়ে হাজির হতে হবে। ওর বাবা ধনী হতে পারে, কিন্তু তাতে আমার কোনো লাভ নেই। আমি ওর বাবার খাই না, পড়িও না যে ওর মার্জি মাফিক কাজ করে যাব। আপনার মেয়ে লুবনা কচি খুকি না, যে তার আহ্লাদিপনা দেখে খুশি হয়ে আমি তার পছন্দের খাবার বানাতে যাব। একদিন তো দেখিনি এদের কাউকে কিচেনে উকি দিয়ে দেখতে। আপনি তো মহারানী, আপনার কথা আমি বাদই দিলাম। তাহিরা বেগম ছেলের দিকে তাকিয়ে বলল, তোর সামনে এসব কথা বলছে আর তুই ভেড়ার মতো তাকিয়ে শুনছিস তামিম? তামিম কিছু বলার আগে নিতু জবাব দিল, কি বলবে আপনার ছেলে? ছোট ভাইয়ের বউয়ের জন্য উকালতি করবে আমার কাছে, আমি সেটা সহ্য করব? তাছাড়া ছেলেকে তো বানিয়ে রেখেছেন ভেড়া। কি জানি আপনার স্বামীকেও হয়তো এরকম ভেড়া বানিয়ে রেখেছেন বলেই, অথবা বানাতে চেয়েছেন বলে বেচারা অকালে চলে গিয়েছে। আপনার মতো টঙ্কির মহিলার সাথে ভদ্রলোক কিভাবে এত বছর সংসার করেছেন, আমি সেটা ভেবেই অবাক হচ্ছি। আপনার ছেলে যদি মানুষ হতো, তবে বিয়ের পর দিন 7 সকালে যখন আপনি গিয়ে আমাদের বেডরুমের দরজা নক করতে শুরু করে দিয়েছেন, সেদিন এসে আপনাকে বলতো এটা অভদ্রতা, এই কাজ আর করবেন না। আপনার ছেলে মানুষ হলে আপনি এসব নাটক করতে পারতেন না। এখন তো আমার মনে হয় আপনাদের এসব ড্রামার জন্যই আপনার ছোট ছেলে আমার বিয়েতেও আসেনি, এতদিন হয়ে গেল বাসায়ও আসছে না, সেই একমাত্র পুরুষ। তাহিরা বেগমের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি ভেবেছিলেন বেতনের টাকা তার হাতে না দেওয়ার জন্য নিতুকে তিনি এভাবে মানসিক অশান্তি দিবেন, যাতে নিতু শান্তির জন্য হলেও তাকে টাকা দেয়। কিন্তু তার দাবার চাল ভুল ছিল, তা বুঝতে পারলেন নিতুর কথা শুনে। এ যে বড় তেদর মেয়ে, তার একটা কথায় সে হিস্ট্রি নিয়ে এসেছে। রাগে ক্ষোভে অপমানে তাহিরা বেগম দাঁত কিরমিরিয়ে বললেন, ফকিরের ঘরের মেয়েকে বউ এজন্যই করতে নেই। কথাটা সরাসরি নিতুর কলিজায় গিয়ে আঘাত করল। ক্ষুব্ধ হয়ে নিতু বলল, কাকে ফকিরের মেয়ে বলছেন আপনি? তাহিরা বেগম বুঝলেন এবার নিতুর গায়ে লেগেছে, তাই আবারও বললেন, তোকে বলছি তুই ফকিরের মেয়ে। ফকিরের মেয়ে বলেই তো বাবা মেয়েদের বেতনের টাকার জন্য পেতে থাকে। নিতু নিজেকে শান্ত করে বলল, আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, আমার মা নিজেও স্কুল শিক্ষিকা ছিলেন। আমাদের 2 বোনের পরপর জন্ম হওয়ায় মা নিজে আর চাকরি কন্টিনিউ করেনি। বাবা অনেক বলার পরেও আমার বাবা মা দুজনেই এডুকেটেড। আপনার যোগ্যতা কি আছে? আপনার ব্যবহার দেখে তো মনে হয় স্কুলের পেছন দিয়ে হাঁটেননি জীবনে। আর যদি লেখাপড়া করেও থাকেন, তা কিছুতেই সুশিক্ষা নয়। আর যতই এডুকেটেড হয়ে থাকেন আপনি, আপনার মধ্যে আমি মনুষ্যত্বের ছিটেফোঁটাও দেখিনি। আসলে শিক্ষিত হলেও সবাই মানুষ হয় না, আপনার মতো হয় কেউ। নয়তো আপনি জানতেন ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই। একজন ছেলের মতো একজন মেয়েরও অধিকার আছে তার বাবা মায়ের খেদমত করার। আমার টাকা আমি কোথায় ব্যয় করব তা আমার ব্যাপার, আপনার বাপের টাকা না ওটা যে আপনাকে কৈফিয়ত দিব। আর ফকির বললেন আমার বাবা মাকে? আসল ফকির তো আপনি। ফকির না হলে কয়েকটা টাকার জন্য এরকম খুব পুষে রাখতেন না, ছোট লোকের মতো টাকার জন্য এরকম হ্যাংলাপনা করতেন না। আর কখনো যদি আমার বাবা মাকে নিয়ে একটা টু শব্দও শুনি, তবে বুঝবেন আমি নিতু কত ভয়াবহ কাণ্ড ঘটাতে পারি।
তামিমের আজ মনে আনন্দ হচ্ছে, যদিও চেহারা দেখে মনে হচ্ছে সে ভীষণ বিরক্ত নিতুর উপর। নবনীকে হারানোর পর থেকে তামিমের কাছে মনে হচ্ছে তাহেরা বেগমের সব ভুল স্পষ্ট হয়ে উঠছে। শুধু সাহসের অভাবে মাকে কিছু বলতে পারছে না। যত দিন যাচ্ছে নবনীকে হারানোর ব্যথা ততই মাথা চারা দিয়ে উঠছে, আর ততই তামিমের মায়ের উপর রাগ হচ্ছে। এজন্য নিতুকে কিছুতেই বাধা দিল না সে। তাহেরা বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। ছেলেকে নিরুত্তর দেখে তাহেরা বেগম সবচাইতে বেশি কষ্ট পেলেন। বুঝতে পারলেন এই মেয়ে ছেলেকে বশ করে ফেলেছে। আক্রোশে তাহেরা বেগম নিজের রুমের দিকে চলে গেল। তাহেরা বেগম যাওয়ার পর তামিম নিতুকে বলল, মায়ের সাথে এরকম ব্যবহার করতে আমি তোমাকে নিষেধ করেছি নিতু, আমার এসব পছন্দ না। নিতু হাসতে হাসতে বলল, গ্রাম অঞ্চলে একটা কথা বলে মানুষ, জিংলা আনে চুলার মুখ, শাশুড়ি আনে বইয়ের মুখ। এটা আমার দাদি বলতেন। জিংলা মানে বাঁশের যে চিকন চিকন সরু ডাল আছে ওইগুলোকে বোঝায়। আমি তো নিজে থেকে কিছু বলি না তামিম, আমি যথেষ্ট চেষ্টা করেছি মিলেমিশে থাকতে, কিন্তু তোমার মা সেটা চান না। ঝগড়া শুরু উনিই করেন, তাই সমাপ্তি হয় আমাকে দিয়ে। আমার তো কারোর জন্য কোনো খাবার বানাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাসায় এতগুলো মানুষ থাকতে কেউ এগিয়ে আসে না আমাকে একটু সাহায্য করতে। তার উপর একটা নাস্তা সবার হয় না, এক একজনের পছন্দ এক এক রকম। সেটা তখনই হয় যখন আমি রান্না করতে আসি। বিশ্বাস করো, ওদের সবার আলাদা পছন্দ, অথবা কেউ আমাকে হেল্প করতে আসে না। এটা নিয়েও আমার কোনো আপত্তি থাকতো না। আমার আপত্তি কেন তুমি জানো? তুমি খেয়াল করেছো, যখন হোটেল থেকে খাবার আনা হতো তখন দিশা লুবনা সোনামুখ করে খেত। দিশার তখন স্বাস্থ্য সচেতনতা হাত থাকে না, তোমার বোনের এসব নোকরাও থাকে না, বরং ওরা বেশ আগ্রহ নিয়ে বাইরের সব রকম খাবার খেত। আসলে ওদের মেন উদ্দেশ্য হলো আমাকে দিয়ে কাজ করানোর। আমি একা কাজ করছি, এতে ওরা পৈশাচিক আনন্দ পায়। আমার আপত্তি ঠিক এখানেই তামিম, কেন ওরা আমাকে আপন ভাবতে পারে না? কেন এত রেশারেশি আমার সাথে? এই কারণে আমি ওদের জন্য কোনো কিছু করতে চাই না। আমি যে ব্যাটারি চালিত পুতুল নয়, তাই সবাইকে বুঝিয়ে দিতে চাই। আমার সাথে যে অন্যায় করে আমি তাকে ছাড় দেই না তামিম, সে যেই হোক। অন্যায়ের কোনো ছাড় নেই, জানো না? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। তামিমের গলা শুকিয়ে গেল। যদি নিতু সত্যিই নবনীর কথা জেনে যায় তবে সেদিন কি করবে এই ভেবে তামিম চিন্তায় পড়ে গেল। তামিম খেয়ে নিল, নিতু কিছুই খেলো না। অফিসে যাওয়ার জন্য দুজনে রেডি হয়ে বের হতে যেতেই শুনতে পেল তাহেরা বেগম রুমে কোকাচ্ছেন ব্যথায়। নিতু আর তামিম দরজা ধাক্কাতে লাগলো। তাহেরা বেগম দরজা খুললেন না। নিতু তামিমকে বলল, তুমি অফিসে চলে যাও, আমি থাকছি, আমি দেখবো মাকে। দুজনে একসাথে অফিস মিস দেওয়া কোনো মানেই হয় না। তামিমের ইচ্ছে করলো নিতুকে বলতে, তুমিও চলো, কিছু হবে না মায়ের, এটা মায়ের পুরনো অভ্যেস, তো কিছু হোক জন্মদাত্রী মা। চাইলেও তামিম কিছু বলতে পারল না। তামিম চলে গেল। নিতু দরজার বাহিরে দাঁড়িয়ে অনবরত ডাকতে লাগলো তাহেরা বেগমকে। দিশা লুবনাকেও উকি দিয়েও দেখল না। নিতুর অফিস 10টা থেকে। ঘড়িতে যখন 10:30 বাজল, তাহেরা বেগম রুমের দরজা খুলে বের হয়ে এলেন। সুস্থ স্বাভাবিক একজন মানুষ। একটু আগে ব্যথায় আর্তনাদ করার কোনো ছাপ তার মধ্যে নিতু দেখতে পেল না। তাহেরা বেগম নিতুকে যেন দেখতেই পাননি, এরকম করে রুম থেকে বের হয়ে চলে গেল দিশার রুমে। কিছুক্ষণ পর বাহির থেকে খাবার এলো। নিতু সোফায় বসে দেখতে লাগলো কি অবলীলায় 3 জন মিলে হেসে হেসে খাবার খাচ্ছে। নিতু যেন এই বাসায় নেই। নিতু বুঝতে পারল এসব নিতুকে শাস্তি দেওয়ার একটা আয়োজন, নিতুকে অফিসে না যেতে দেওয়ার একটা চক্রান্ত। নিতু মনে মনে বলল, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন রে নিয়ে যাবে সেই দিনের কাছে। অফিসে গিয়ে নবনী কিছুটা অবাক হলো। তার ডেস্ক পরিপাটি করে সাজানো। নবনী বিরক্ত হয়ে নিজের চেয়ারে বসল। মেঘের এসব ব্যবহার নবনীর কাছে ভীষণ সস্তা কর্মকাণ্ড বলে মনে হয়। একটা মানুষ নিজের স্টেটাস ভুলে এরকম করবে একটা মেয়ের জন্য, এসব ভাবতেই নবনীর বিরক্ত লাগে। কয়েকদিন ধরে প্রতিদিন সকালে ফ্ল্যাটের দরজা খুললেই একটা ফুলের তোড়া দেখা যায় দরজার সামনে। একটা কার্ডে লেখা থাকে নবনীতা। নবনীর কাছে এসব ব্যবহার নিতান্ত বাচ্চামি লাগে। এসব ফুল, গিফট, টেক্সট, ইমোশনাল কথা দিয়ে টিনেজারের মেয়েদের পটানো যায় সহজে। কিন্তু জীবনে যে নবনীর মতো তিক্ত অভিজ্ঞতার শিকার, যে জীবনের কঠিন রূপ দেখে ফেলেছে, তাকে কি এসব দিয়ে ইমপ্রেস করা যায়?
অবশ্য মেঘের দোষ নেই, সে বেচারা তো জানে না যাকে সে এত ভালোবাসে তার একটা তিক্ত অতীত আছে। মেঘ ভাবে তার এসব পাগলামি দেখলে নবনী ইমপ্রেসড হবে। নবনীকে ইমপ্রেস করতে অন্যের সাহায্য নিয়েও চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। মেঘের রাগ হয় ভীষণ, বুকে ভীষণ ব্যথা হয়। একটা মেয়ের জন্য নিজের ক্লাস ভুলে গেছে সে, অথচ মেয়েটা তাকে পাত্তা দিচ্ছে না। চরম হতাশ হয়ে মেঘ রাত কাটায় অনিদ্রায়। মেঘ আজ অফিসে এসেছে দেরি করে। বাসায় বসে ক্যামেরায় নবনীকে দেখছিল। দেখতে দেখতে কখন সে বেলা 12টা বেজে গেল মেঘ টের পেল না। এতক্ষণে নবনী একটা বারও মাথা তুলে মেঘের কেবিনের দিকে তাকায়নি। মেঘের ভীষণ কষ্ট হলো। একটা মেয়ে এতটা নির্লিপ্ত কিভাবে হয়? মুখোমুখি একটা মানুষ বসে যাকে চোখ তুলে তাকালেই দেখতে পায় সে জলজ্যান্ত মানুষটা আজকে নেই। একবার কৌতূহলী হয়েও তাকাবে না সে? অফিসে এসে নবনীর দিকে না তাকিয়ে নিজের কেবিনে গিয়ে বসল। ভেতর থেকে কেবিনের পর্দা টেনে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বাহিরে নবনীকে দেখতে লাগলো ল্যাপটপে। জেদ চেপে গেছে তার। কতক্ষণ নবনী তার কেবিনের দিকে না তাকিয়ে থাকে এটা সে দেখতে লাঞ্চের সময় নবনী ক্যান্টিনে চলে গেল। মেঘ ক্যান্টিনের ক্যামেরাতে এবার নবনীকে দেখতে লাগলো। পাউরুটি আর ডিম খাচ্ছে নবনী। খাচ্ছে যেন শুধু খাওয়া দরকার তাই বলে। খাবারের প্রতি কোনো আগ্রহ নেই তার মূলত। তামিম বসেছে নবনীর থেকে কিছুটা দূরে, নবনীর দিকে মুখ করে। নিতু বসেছে নবনীকে পেছন করে। খাওয়ার ফাঁকে ফাঁকে তামিমের দৃষ্টি নবনীর দিকে ঘুরে যাচ্ছে। মেঘের প্রেমিক হৃদয় তাতে চলে পড়ে যাচ্ছে। নবনী কোনো মতে খাবার শেষ করে যেন পালিয়ে এলো। এসে নিচের ডেস্কে মাথা কুঁচে বসে রইল। নিতু আর তামিমের থেকে পালাতেই নবনী তাড়াতাড়ি চলে এসেছে। কি পরম ভালোবাসা নিয়ে নিতু তামিমের জন্য কফি নিয়ে আসে। খাবার সময় পানি ঢেলে দেয়। নবনী তাকাতে চায় না, তবুও তাকিয়ে ফেলে। বুকের ভেতর কাঁপতে থাকে। নিজেকে নিজের গালি দিতে ইচ্ছে করে। মাঝে মাঝে নবনী ভাবে এরকম ছোট ছোট যত্ন নবনী করতে জানতো না বলেই হয়তো আজ তার জায়গায় নিতু। দাঁতে দাঁত চেপে মেঘ দেখতে লাগলো সব। ভেতরে অভিমানের পাহাড় জমিয়ে রেখেছে। মনে মনে প্রতিজ্ঞা করলো, একবার শুধু তোমাকে পাই, বিশ্বাস করো 24 ঘন্টা তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। সন্ধ্যায় অফিস ছুটি। বের হবার জন্য সব গোছাতে যেতে এই প্রথমবারের মতো নবনীর মনে হলো আজকে মেঘ একবারও তাকে ডিস্টার্ব করেনি। কোনো কিছুর অজুহাত দিয়ে কেবিনে ডাকেনি। কাজ দেখিয়ে দেওয়ার জন্য নবনীর পাশে এসে দাঁড়ায়নি। ভাবতে ভাবতেই নবনী মেঘের কেবিনের দিকে তাকালো। কতক্ষণ তাকিয়েছিল? বড়জোর 3-4 সেকেন্ড। এতেই কেবিনের ভেতর থেকে মেঘের আনন্দের সীমা রইল না। ভেতরে জমে থাকা সব অভিমান নিমেষেই হাওয়া হয়ে গেল। এক পলক তাকাতেই মেঘের মনে হলো তার চাতকের মতো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। বাসায় যাবার পথে শিমলা কল দিল নবনীকে। আগামীকাল নীরের জন্মদিন। নবনীকে সকাল 7টার মধ্যেই শিমলাদের বাসায় যেতে হবে। নবনী অফিসের কথা বলতেই শিমলা বলল, তোমার ছুটি আমি মঞ্জুর করে রেখেছি। প্লিজ প্লিজ না করো না, আমার তো তেমন কেউ নেই তুমি ছাড়া। খুব ছোট করে আয়োজন করব, প্লিজ নবনী। নবনীর ইচ্ছে করলো বলতে যে সে যাবে না, কিন্তু কেন জানি বলতে পারল না। শিমলা তাকে এত বেশি পছন্দ করে যে নবনীর পক্ষে শিমলার আবদার প্রত্যাখ্যান করা সহজ হলো না। আস্তে করে বলল, ঠিক আছে যাব, তবে প্লিজ আমাকে যাতে কেউ বিরক্ত না করে। শিমলা বুঝতে পারল নবনীর সমস্যা মেঘকে নিয়ে। শিমলা আশ্বস্ত করে বলল, না তেমন কিছু হবে না, তুমি প্লিজ সকালে চলে এসো। আমাকে হেল্প করার মতো তো কেউ নেই। মেহমান আসবে সবাই সন্ধ্যাবেলায়। নবনী ঠিক আছে বলে ফোন রেখে দিল। তারপর একটা বাচ্চাদের খেলনার দোকানে গিয়ে নীরের জন্য কিছু গিফট কিনল। রাতে মেঘ কল দিল না নবনীকে। নবনী অবাক হলো ভীষণ মেঘের কল না পেয়ে। সারা রাতে মেঘ একটা টেক্সটও করেনি। নবনী এবার ভীষণ অবাক হলো। সারা দিনেও মেঘ নবনীর সাথে কথা বলার চেষ্টা করেনি, এখন রাতেও না। মেঘের কি শরীর খারাপ? আজ অফিসেও এসেছে দেরি করে। কি হয়েছে আজ? তারপর নবনীর মনে হলো হয়তো মোহ কেটে গেছে মেঘের, তাই আর তার কাছে নবনীর সাথে কথা বলতে চাচ্ছে না। 7-5 ভাবতে ভাবতে নবনী ঘুমিয়ে গেল। সকালে উঠে হালকা নাস্তা করে নবনী শিমলার বাসার জন্য রওনা দিল।
গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে যেতেই নবনী ছোটখাটো একটা ধাক্কা খেলো যেন। বিশাল প্যান্ডেল খাটানো হয়েছে। একপাশে ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আসা লোকেরা স্টেজ সাজাচ্ছে, মরিচপাতি, বেলুন, রঙিন নেট দিয়ে সব সাজানো হচ্ছে। অন্য পাশে রান্নাবান্নার জন্য সব গোছানো হচ্ছে। নবনীর মনে হলো ভুল করে সে হয়তো কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। শিমলা যেন নবনীর অপেক্ষায় ছিল। ছুটে এসে নবনীকে জড়িয়ে ধরল শিমলা, তারপর বলল, আমি তোমাকে অনেক মিস করেছি নবনী। নবনীর লজ্জা লাগলো শিমলার এরকম কথায়। কোথায় তার অবস্থান আর কোথায় শিমলার? আজকাল কেউ নবনীকে আপন করতে চাইলে নবনীর ভীষণ ভয় হয়। মনে হয় ঠিকই একদিন তাকে ছুঁড়ে ফেলে দিবে। শিমলার এই উচ্ছ্বাস দেখে নবনীর আবারও তাই মনে হলো। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে এমনি এমনি ভয় পায়। শিমলার সাথে বাসার ভেতর ঢুকে নবনী আর একবার চমকালো। বাসা ভর্তি মেহমান, দেখেই মনে হচ্ছে সবাই অভিজাত পরিবারের মানুষ। সেখানে নবনী কিছুই না। এতক্ষণে লজ্জা অস্বস্তিতে রূপ নিল। সবাই নবনীর দিকে তাকিয়ে আছে। নবনী এখানে দুজনকে চেনে শুধু, একজন শিমলার মা আর একজন শিমলার মামি, মেঘের মা। সেদিন শিমলা রাতে নবনীকে কল দিয়ে বলেছে মেঘের মায়ের কথা। মাসুমা বেগম মুখে ফেস প্যাক দিয়ে, চোখে 2 আইস শশা দিয়ে শটান হয়ে শুয়েছিল। নবনীর নাম শুনতেই চোখ থেকে শশা সরিয়ে তাকালেন। টিয়া কালারের শাড়ি পরা মেয়েটার দিকে তাকিয়ে মাসুমা বেগমের মন আনন্দে ভরে উঠল। উঠে গিয়ে নবনীকে নিয়ে এলেন তার কাছে। সোফায় জায়গা খালি নেই, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। মাসুমা বেগমের পাশে একটা মেয়েও মুখে ফেস প্যাক দিয়ে শুয়েছিল। মাসুমা বেগম খেকিয়ে বললেন,